আমাদের যে সভাটি এটি আমাদের আজকের শেষ সভা। গত কয়েকদিন ধরে সারা দেশে আমাদের যতগুলো ইউনিট আছে, ইউনিটের বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দ, বিভিন্ন পর্যায়ের কর্মীবৃন্দ, সেটি জেলা থেকে শুরু করে একদম ইউনিয়ন থানা পর্যন্ত, গ্রাম পর্যন্ত, শুধু মূল দল নয়, মূল দলের পাশাপাশি আমাদের যত অঙ্গ সহযোগী সংগঠনের যারা বিশেষ করে নেতৃত্বে, সকলের সাথে বা সকলকে নিয়ে আমরা এই ধরনের একটি মিটিং করে এসেছি, যা শেষ মিটিংটি আজকে হচ্ছে। সহকর্মীবৃন্দ, যদি মোটামুটি আমার হিসাব সঠিক হয়ে থাকে, তাহলে আজকে এখানে আপনারা যতগুলো ইউনিট উপস্থিত আছেন, যতজন আজকে থাকার কথা আমাদের হিসাব অনুযায়ী 11,816 জন মানুষ কম বেশি উপস্থিত থাকার কথা। 11,816 জন মানুষের একটি কর্মী সভা একটি দলের জন্য বিশাল ব্যাপার, অনেক বড় ব্যাপার। যেই দলের জনসমর্থন জনগণের মধ্যে আছে, যেই দলের সাংগঠনিক ভিত্তি আছে, তেমন একটি দলের পক্ষেই সম্ভব 2 দিনের নোটিশে 11,000 নেতাকর্মীকে নিয়ে একটি সভা করা। প্রিয় সহকর্মীবৃন্দ, আরেকটি বিষয় এখানে আমি উল্লেখ করতে চাই। আমাদের প্রত্যেকটি ইউনিটে, যে ইউনিটগুলো আজকে আপনারা এখানে উপস্থিত হয়েছেন, প্রত্যেকটি ইউনিটের জেলা পর্যায়ে হোক, কেন্দ্রীয় পর্যায়ে হোক, আমাদের কিছু গুরুত্বপূর্ণ নেতৃত্ব আছেন। সাধারণত এই ধরনের মিটিং এ আজকে দেখুন স্থায়ী কমিটির 3 জন সদস্য এখানে উপস্থিত ছিলেন, ওনারা বক্তব্য রাখলেন। একইভাবে জেলা পর্যায়ে বা বিভাগ পর্যায়ে যারা নেতৃত্ব আছেন তারাও বক্তব্য রাখেন। কিন্তু সময় স্বল্পতা সবকিছু মিলিয়ে আজকে হয়তো আমাদের সেই নেতৃত্বকে আমরা বক্তব্য রাখার সুযোগ দিতে পারিনি। সেই জন্য আমি ব্যক্তিগতভাবে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। এখন নেতৃবৃন্দ, আপনারা যারা সামনের কাতারে বসে আছেন, আপনারা যদি পেছন দিকে দেখেন আপনারা দেখবেন আমরা কাদেরকে নিয়ে, আপনারা যদিও জানেন যারা যারা যেখানে বসে আছেন, এই মিটিংটা আমরা কাদেরকে নিয়ে করছি। এক বাক্যে যদি রাজনৈতিক ভাষায় বলতে হয়, তাহলে বলতে হবে আমরা সেই মানুষগুলোকে নিয়ে, আমাদের সেই নেতা বা সেই কর্মীদেরকে নিয়ে আমরা আজকের এই সভাটা করছি, যাদেরকে সারা দেশে বা রাজনৈতিক ভাষায় তৃণমূল নেতা কর্মী বলা হয়ে থাকে। আমরা সেই মানুষগুলোকে নিয়ে বসেছি। আমি আজকে মনে করেছি, আমি যেই সাহায্যটি আমার দরকার আমার সহকর্মীদের কাছ থেকে, আমার যে সহযোগিতা দরকার আমার সহকর্মীদের কাছ থেকে, এই সহযোগিতার সাহায্য আমাকে দিতে সক্ষম আমার তৃণমূলের সহকর্মী বৃন্দ। এবং সে কারণে আমি গত কয়েকদিন ধরে সারা দেশে চেষ্টা করেছি তৃণমূলের সহকর্মী বৃন্দ, বিশেষ করে যারা বিভিন্ন পর্যায়ে নেতৃত্ব দিয়ে থাকেন, মূল দল সহ আমাদের অঙ্গ সহযোগী সংগঠনের যারা, তাদের সাথে কথা বলার চেষ্টা করেছেন। এখন সহকর্মীবৃন্দ, কোন বিষয়গুলো নিয়ে আলাপ করব, এর ভিতরে আমাদের স্থায়ী কমিটির 3 জন সম্মানিত সদস্য, ওনারা খুব সংক্ষেপে হলো সামগ্রিকভাবে কিছু বিষয় ওনারা তুলে ধরেছেন। সহকর্মীবৃন্দ, আজকে এই যে আমি বললাম যে আপনাদের সাহায্য বা সহযোগিতা দরকার কেন, সহকর্মীবৃন্দ, আজকে নতুন করে একটি ষড়যন্ত্র শুরু হয়েছে। আমাদের এই প্রিয় দল, এই জাতীয়তাবাদী শক্তির বিরুদ্ধে নতুন করে একটি ষড়যন্ত্র শুরু হয়েছে। আমরা অতীতে দেখেছি আমাদের তৃণমূল সব সময় এই দলের বিরুদ্ধে যখনই ষড়যন্ত্র হয়েছে, এই দলকে কিন্তু তৃণমূলের নেতৃত্ব, তৃণমূলের কর্মীরা এসে কিন্তু এই দলকে ধরে রেখেছে, সকল ষড়যন্ত্রের জাল থেকে ছিন্ন করে বের করে নিয়ে এসেছে। এবং যদি ধরে নিই 111 একটি ষড়যন্ত্রই ছিল। সেই ষড়যন্ত্রটি ছিল দেশের বিরুদ্ধে, ষড়যন্ত্রটি ছিল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিরুদ্ধে। কিন্তু সেদিন আমরা দেখেছি যতই তারা ষড়যন্ত্র করুক না কেন, যতই তারা বিভ্রান্ত ছড়াক না কেন, এই দলকে ভাঙার যতই চেষ্টা করুক না কেন, সেদিন একমাত্র সারা বাংলাদেশে তৃণমূলের নেতাকর্মীদের সাহসিকতার জন্য, তাদের একতা, তাদের ঐক্যের মাধ্যমে সেই ষড়যন্ত্রকে, দল ভেঙে দেওয়া ষড়যন্ত্রকে সেদিন রুখে দিয়েছিলেন আপনারা সকলে মিলে। প্রিয় সহকর্মীবৃন্দ, শুধু তাই নয়, আমরা যদি পরবর্তীতে দেখি যেই স্বৈরাচারের পতন হয়েছে কয়েকদিন আগে, এই স্বৈরাচারী শাসন আমল যদি আমরা দেখি, তার সম্পূর্ণ শাসন আমলটি ছিল, স্বৈরাচারী শাসন আমলটি ছিল, একটি প্রধান লক্ষ্য ছিল
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিকে ধ্বংস করে দেওয়া, আমাদের লক্ষ লক্ষ নেতাকর্মীর নামে মিথ্যে মামলা বা গায়েবী মামলা দেওয়া, আমাদের শত হাজারো নেতাকর্মীকে গুম খুন করা, আমাদের শত শত হাজারো নেতাকর্মীকে পঙ্গু করা, বিভিন্নভাবে অত্যাচার নির্যাতিত করা তাদেরকে। এখানে আপনারা যারা উপস্থিত আছেন, আমি যেই কয়েকটি বিবরণ দিলাম, প্রায় প্রত্যেকটি মানুষের ক্ষেত্রে এই বিবরণগুলি কোনো না কোনো ভাবে কারো না কারো ক্ষেত্রে প্রযোজ্য। এখানে উপস্থিত প্রতিটি মানুষ মিথ্যা মামলা, গায়েবী মামলার শিকার। প্রত্যেকটি মানুষকে সপ্তাহের পর সপ্তাহ, দিনের পর দিন, মাসের পর মাস আদালতের বারান্দায় ঘুরতে হয়েছে। এখানে উপস্থিত প্রায় প্রতিটি মানুষ বলা যায় জেলখানাতে একবার না একাধিকবার ঘুরে আসতে বাধ্য হয়েছে, বিভিন্নভাবে নির্যাতিত হয়েছেন, অত্যাচারিত হয়েছেন। প্রিয় সহকর্মীবৃন্দ, আজকে আমি আমার সেই নির্যাতিত, সেই অত্যাচারিত সহকর্মীদের সামনে এসে দাঁড়িয়েছি সহযোগিতার জন্য। এই দলকে আবার রক্ষা করতে হবে, কারণ স্বৈরাচার যেভাবে ধ্বংস করতে চেয়েছিল আপনাদের সাহসিকতার কারণে পারেনি, আপনাদের একতার কারণে পারে। আজ আবার শুরু হয়েছে। কিভাবে আজ শুরু হয়েছে? দেশের ভেতরে এবং দেশের বাইরে কিছু আমাদের স্থায়ী কমিটির সদস্যদের মধ্যে কেউ কেউ তুলে ধরেছেন, কিছু কিছু বিষয় বলেছেন। প্রিয় সহকর্মীবৃন্দ, আমরা দেখছি যে বিভিন্ন জন আমাদের মধ্যে, প্রথমত আমাদের মধ্যে কিছু মানুষ বিভ্রান্ত হয়ে কিছু কাজ করছেন যা দলের আদর্শ বা দলের স্বার্থের পরিপন্থী, যা মানুষের চিন্তাধারার সাথে সামঞ্জস্যপূর্ণ নয়। এরকম কিছু কাজ করছেন যা দলের সম্মানকে, মর্যাদাকে ক্ষতিগ্রস্ত করছে। প্রিয় সহকর্মীদের, একটু আগে আমি বলেছি আমার বক্তব্যে, এখানে আজকে উপস্থিত প্রায় প্রতিটা মানুষ আপনারা গত এক যুগেরও বেশি সময় ধরে বিভিন্ন অত্যাচার নির্যাতন সহ্য করেছেন। আপনাদের অনেকেরই ঘর বাড়ি ভেঙে দেওয়া হয়েছে, আমার ঘর বাড়ি ভেঙে দেওয়া হয়েছে। আপনাদের অনেকেই মাসের পর মাস পরিবারের সাথে সাক্ষাৎ করতে পারেননি, আমি আমার মায়ের সাথে সাক্ষাৎ করতে পারিনি। আপনাদের অনেকেরই মাসের পর মাস আপনাদের পরিবারের আপনজন অসুস্থ ছিল, তাদেরকে চিকিৎসার সুবিধা নিশ্চিত করতে পারেননি। আমি আমার মায়ের চিকিৎসার সুবিধা নিশ্চিত করতে পারিনি, তাকে জেলে বন্দী করে রাখা হয়েছিল, মিনিমাম চিকিৎসার সুবিধা দেওয়া হয়নি। প্রিয় সহকর্মীবৃন্দ, এই সকল অত্যাচার নির্যাতন আমার দলের প্রতিটি নেতাকর্মী সহ্য করেছেন। কেন? কারণ আমাদের মূল লক্ষ্য উদ্দেশ্য ছিল এই দেশের মানুষের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠিত করা, এই দেশের মানুষের ন্যায্য অধিকার প্রতিষ্ঠিত করা, যা আমাদেরকে শিখিয়ে দিয়ে গেছেন, যেই আদর্শ আমাদেরকে দিয়ে গেছেন আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান, যা পতাকা বাংলাদেশের মানুষের প্রতিটি গ্রামে গঞ্জে ঘরে ঘরে পৌঁছে দিয়েছেন দেশনেত্রী খালেদা জিয়া। আমরা সেই আদর্শ লক্ষ্যকে বাস্তবায়ন করার লক্ষ্যে বিগত এক যুগেরও বেশি সময় ধরে আমাদের দলের নেতাকর্মীরা এত অত্যাচার নির্যাতন সহ্য করেছে, কিন্তু একটি মানুষও দলের আদর্শ বিচ্যুত হয়নি। এখন প্রিয় নেতাকর্মী বৃন্দ, প্রিয় সহকর্মী বৃন্দ, এত অত্যাচার নির্যাতন কি আমরা সহ্য করেছি? কিছু সংখ্যক ব্যক্তি সুযোগ পেলেই তারা তাদের স্বার্থ হাসিল করবে, এই ধরনের দুরাচার ব্যক্তিদেরকে সুযোগ দেওয়ার জন্য নিশ্চয়ই আমরা এত অত্যাচার নির্যাতন সহ্য করিনি। এই ব্যক্তিদের নিজের স্বার্থ ছাড়া যারা কিছু বোঝে না, সেই ব্যক্তিদেরকে সুবিধা দেওয়ার জন্য দেশনেত্রী খালেদা জিয়া বছরের পর বছর জেলখানার ভিতরে অত্যাচার নির্যাতন সহ্য করেন। প্রিয় সহকর্মীবৃন্দ, কাজেই আজকে আমার তৃণমূলের নেতাকর্মীদের কাছে আমার যে সহযোগিতা আমি চাই, সেটি হচ্ছে আপনাদের সকলকে, প্রিয় সহকর্মীবৃন্দ, আপনাদের সকলকে আজকে সজাগ থাকতে হবে, আপনাদের সকলকে আজকে সতর্ক হতে হবে, আপনাদের সকলকে আজকে কঠোর অবস্থান গ্রহণ করতে হবে ওই সকল ব্যক্তির বিরুদ্ধে যারা শুধুমাত্র নিজেদের স্বার্থ বুঝে, নিজেদের সুযোগ পেলে নিজেদের স্বার্থ তারা দেখে, আর কিছু দেখে না। আমার পাশে আমার পঙ্গু নেতা বা পঙ্গু সহকর্মী আছে, তাকে তারা দেখে না। তাদের অনেককেই আজকে যারা দলের নাম ব্যবহার করে সুযোগ সুবিধা, বিভিন্নভাবে অনৈতিক সুযোগ সুবিধা আদায়ের চেষ্টা করছে, এই মানুষগুলোকে কিন্তু আমরা বিগত দিনে আন্দোলন সংগ্রামে পাইনি।
আজকে তারা হাইব্রিড নেতাকর্মী হয়ে এসে তারা তাদের শুধুমাত্র তাদেরই স্বার্থ তারা হাসিলের পথ করার চেষ্টা করে। প্রিয় সহকর্মীবৃন্দ, আমি যে প্রথম সহযোগিতা চাই আপনাদের কাছে, এই ধরনের প্রত্যেকটি মানুষের ব্যাপারে আপনাদেরকে সচেতন, সতর্ক এবং কঠোর অবস্থান গ্রহণ করতে হবে। কারণ এই দলের পেছনে আপনাদের ত্যাগ আছে, তিতিক্ষা আছে, রক্ত পর্যন্ত আছে এই দলকে প্রতিষ্ঠা করার জন্য। প্রিয় সহকর্মীবৃন্দ, বিগত 2 যুগ ধরে শুধু তাই নয়, এই দল সৃষ্টির পর থেকে তৃণমূলের নেতাকর্মীরাই কষ্ট করে, বিভিন্ন কষ্ট সহ্য করে, বিভিন্ন ত্যাগ তিতিক্ষার মাধ্যমে এই দলকে জনগণের ভিতরে নিয়ে গেছেন। এই দলকে, দলের আদর্শকে জনগণের ভিতরে, এই দলের ভিত্তিকে আপনারা প্রতিষ্ঠিত করেছেন। এখন প্রিয় সহকর্মীবৃন্দ, এই দলের একটি দ্বিতীয় যে সহযোগিতা আপনাদের কাছে আমি চাই, সেটি হচ্ছে স্বৈরাচারের পতন হয়েছে, স্বৈরাচারের মাথা জনগণের তাড়া খেয়ে এই দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। এই বিজয় জনগণের বিজয়, এই সফলতা বাংলাদেশের জনগণের সফলতা। এখন প্রিয় সহকর্মীবৃন্দ, এই স্বৈরাচারের মাথা বিতাড়িত হলেও, পালিয়ে গেলেও, এদের প্রেতাত্মারা, অনেক প্রেতাত্মা কিন্তু দেশের ভিতরে এখনো ঘুরঘুর করছে এবং এই প্রেতাত্মাদের ষড়যন্ত্রের জাল কিন্তু তারা ধীরে ধীরে বিস্তার করছে। এখন প্রিয় সহকর্মীবৃন্দ, এই প্রেতাত্মাদের অনেকেই আমাদের কিছু লোকজনের আশেপাশে ঘুরঘুর করছে এবং তাদেরকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। আমি বিশ্বাস করি আজকে এখানে উপস্থিত আমার প্রায় 12,000 নেতাকর্মী, সহকর্মীবৃন্দ পরিষ্কার বুঝতে পারছেন যে আমি কি বলতে চাইছি, কাদের কথা বলতে চাইছি। সহকর্মীবৃন্দ, আপনাদেরকে এই যে ভোল পাল্টে আজকে যারা আমাদের নেতাকর্মীদেরকে বিভ্রান্ত করার মাধ্যমে দলকে ক্ষতিগ্রস্ত করছে, শুধুমাত্র নিজেদের স্বার্থ রক্ষার জন্য, এক ব্যক্তি আছেন দলের ভেতরে যারা বিভ্রান্ত হয়ে কিছু করছেন, অনৈতিক কাজ করছেন, আর দ্বিতীয় ব্যক্তি হচ্ছে বাইরে থেকে এসে ভোল পাল্টে সেই প্রেতাত্মারা, স্বৈরাচারে আমাদের দলের কাউকে বিভ্রান্ত করে স্বার্থ হাসিলের চেষ্টা করছে, দলের সুনামকে নষ্ট করছে। এদের বিরুদ্ধে আপনাদেরকে সচেতন হতে হবে। সহকর্মীবৃন্দ, আজকে আপনি যখন ঘর থেকে বের হন, আপনি নিশ্চয়ই খেয়াল করেছেন আপনার এলাকার মানুষ আপনার কাছে কিন্তু আপনাকে পেলেই আপনাকে ঘিরে ধরে। এই অভিজ্ঞতার কথা দেশে থাকতে যেমন আমি এই অভিজ্ঞতার সম্মুখীন হয়েছি, এই প্রবাস জীবনে যখন বিভিন্ন সময় আপনাদের সাথে কথা হয়েছে, আপনাদের এখানে উপস্থিত অনেক সহকর্মী নেতৃবৃন্দের সাথে আমার যখন কথা হয়েছে বিগত কয়েক বছরে, আপনারাও এই অভিজ্ঞতা আমার সাথে শেয়ার করেছেন, আমার সামনে তুলে দিয়েছেন। কি সেটি হচ্ছে, আপনি যখন আপনার এলাকায় বের হন, আপনার এলাকার মানুষ কিন্তু আপনার কাছে আসে, আপনার কাছে এসে বলে, ভাই সামনের দিনে কি হবে, কি দেশ কোন দিকে যাবে, আমাদের জন্য ভালো কি আছে। সহকর্মীবৃন্দ, এই অভিজ্ঞতা আপনাদের সকলেরই আছে এখানে, কিন্তু কখনো কি নিজেকে জিজ্ঞাসা করেছেন কেন আপনার কাছে মানুষ আসে, কেন আপনাকে ঘিরে ধরে, কেন আপনার পিছনে পিছনে শত হাজারো মানুষ লাইন দিয়ে হাঁটে? কারণটি হচ্ছে দেশের মানুষ আপনার উপরে আস্থা রাখতে চায়, দেশের মানুষ আপনার উপরে বিশ্বাস রাখতে চায়। আপনি কে? আপনি বিএনপির একজন কর্মী। আপনি কে? আপনি শহীদ জিয়ার একজন সৈনিক। আপনি কে? আপনি খালেদা জিয়ার একজন সৈনিক। অর্থাৎ দেশের অধিকাংশ মানুষ শহীদ জিয়া, খালেদা জিয়ার সৈনিকের উপরে আস্থা রাখতে চায়, বিশ্বাস রাখতে চায়, কারণ তারা মনে করে এই দল বা এই দলের মানুষগুলো এই দেশের জন্য বা এই দেশের মানুষের জন্য ভালো কিছু করতে সক্ষম হবে। সেজন্যই তারা আপনাদের কাছে তাদের ভবিষ্যৎ জানতে চায়, আশার আলো দেখতে চায়, প্রত্যাশা করে আপনাদের কাছে। কাজেই সহকর্মীবৃন্দ, আমাদেরকে জনগণের সেই আস্থাকে ধরে রাখতে হবে। জনগণের সেই আস্থাকে যদি ধরে রাখতে হয়, একজন রাজনৈতিক কর্মী হিসাবে, জাতীয়তাবাদী দলের একজন সৈনিক হিসাবে, প্রিয় সহকর্মীবৃন্দ, আপনাদেরকে সতর্ক থাকতে হবে ওই দুরাচার ব্যক্তিদের বিরুদ্ধে যারা দলের সুনাম নষ্ট করতে
চায় বা দলের সুনাম যারা বিভ্রান্ত হয়ে নষ্ট করে তাদের বিরুদ্ধে আপনাদেরকে সোচ্চার থাকতে হবে। আপনাদের মধ্যে হয়তো কেউ কেউ বলতে পারে, ভাই আমি তো জেলা পর্যায়ের নেতা, আমি তো থানা বা উপজেলা পর্যায়ের নেতা, আমি তো ইউনিয়ন পর্যায়ের নেতা, আমি কেমন করে এই ব্যবস্থা নিব? প্রিয় সহকর্মীবৃন্দ, আপনাদেরকে পরিষ্কার ভাবে আপনি যেই পর্যায়ে হন না কেন, বিএনপি হন, যুব দল, ছাত্র দল, স্বেচ্ছাসেবক, মহিলা দল, শ্রমিক দল, তাঁতি দল, যেই পর্যায়ের নেতা হন না কেন, আপনি পরিষ্কার ভাবে বলে দিতে চাই আমি আজকে আপনাদের প্রত্যেকটা মানুষকে, আপনি যদি অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ গড়ে তুলতে সক্ষম হন, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে সক্ষম হন, করেন, বিশ্বাস রাখবেন, মনে রাখবেন, হয়তো আমি প্রথম দিন জানতে পারবো না, হয়তো দ্বিতীয় দিন জানতে পারবো না, কিন্তু তৃতীয় বা চতুর্থ বা পঞ্চম দিন ঠিকই আপনার আওয়াজ আমার কানে এসে পৌঁছাবে। আমি আপনার পাশে দাঁড়াবো, আমি সেই অন্যায়ের বিরুদ্ধে আপনার সাথে প্রতিবাদ করব, প্রতিরোধ করার চেষ্টা করব। কাজে আপনি দয়া করে ভয় পাবেন না। দলের স্বার্থ রক্ষার্থে, দলের সুনাম রক্ষার্থে আপনাকে আপনার নেতৃত্বের অবস্থান থেকে আপনাকে কঠোর হতে হবে, কঠোর ভূমিকা রাখতে হবে, প্রতিবাদ করতে হবে, প্রতিরোধ করতে হবে অন্যায়কারীর বিরুদ্ধে। এখন প্রিয় সহকর্মীবৃন্দ, আরেকটি বিষয় আপনাদের সামনে আমি অবতারণা করতে চাই। দেখুন, আমাদের মধ্যে কিছু কিছু মানুষ, আমাদের কিছু কিছু সহকর্মী বিভিন্ন পর্যায়ে, কিছু কিছু সহকর্মী ভাবছেন যে স্বৈরাচারের তো পতন হয়েছে, স্বৈরাচার তো এখন নেই, এ তো ভেঙে গিয়েছে, তার যে দল আছে বা তাদের যে দল আছে তারা তো জনগণ দ্বারা প্রত্যাখ্যাত, জনগণ তো তাদেরকে ঘৃণা করে, জনগণ তো তাদেরকে এখন পছন্দ করে না। কাজেই আগামী দিন তো আমাদের জন্য পথ পরিষ্কার। প্রিয় সহকর্মীবৃন্দ, আমি বিগত কয়েকদিন ধরে এই কথাটি বলে এসেছি। এখানে আমাদের 3 জন স্থায়ী কমিটির সদস্য সহ বিভিন্ন ইউনিটের অনেক সিনিয়র নেতৃবৃন্দ বসে আছেন যাদের দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা রয়েছে। আমি মনে করি আমি যেই কথাটি এখন বলবো, আমার অভিজ্ঞ রাজনীতিবিদ সহ উপস্থিত প্রতিটা মানুষ যারা সত্যিকার ভাবে সচেতন, যারা সত্যিকার ভাবে শহীদ জিয়া, খালেদা জিয়া আদর্শে বিশ্বাস করেন, আমি মনে করি প্রতিটা মানুষ আমার সাথে একমত হবেন। কি সেটি? এই যে বললাম, আমাদের কিছু নেতা কর্মী, সহকর্মী তারা মনে করছেন মাঠ তো ফাঁকা, সস্বর করে আমরা যে কোনো জায়গায় চলে যেতে পারবো। আপনাদের কাছে পরিষ্কার করে আমি বলতে চাই, আপনারা বিভ্রান্তির মধ্যে আছেন। যে চিন্তা আপনারা করছেন সবকটা 100% ভুল চিন্তা আপনারা করছেন। প্রিয় সহকর্মীবৃন্দ, আগামী যেই প্রত্যাশিত, জনগণের প্রত্যাশিত যে নির্বাচন, একটি রাজনৈতিক দল হিসাবে আমরা জনগণের কাছে, দেশের কাছে যে নির্বাচন প্রত্যাশা করি, একটি রাজনৈতিক দল হিসাবে আমরা যে এরকম নির্বাচন চাই, জনগণের সেই প্রত্যাশিত যে নির্বাচন সামনে, সেই নির্বাচন আমি মনে করি বাংলাদেশের ইতিহাসে অন্যতম সবচেয়ে কঠিন নির্বাচন হবে। বিএনপি যতগুলো নির্বাচন এই পর্যন্ত নির্বাচনের লড়াইয়ে অবতীর্ণ হয়েছে, সবচেয়ে কঠিন নির্বাচন হবে আগামী সামনের নির্বাচন। কাজে প্রিয় সহকর্মীবৃন্দ, আপনারা যারা ভাবছেন যে এখন তো কেউ নেই, আমরাই বিএনপি সবচেয়ে বড় দল, আমরাই সবচেয়ে বেশি জনসমর্থন, আমাদের সাথে আমাদের খুব সহজ হবে সবকিছু, ভুল, ভুল এবং ভুল আপনার এই ধারণা। সহকর্মীবৃন্দ, 2007 সাল থেকে আমরা বিরোধী দলের অবস্থান করছি। বিগত 5 তারিখে স্বৈরাচারের যেদিন পতন হয়েছে সেদিনও আমরা বিরোধী দলে ছিলাম। আজকে যখন আমি আপনাদের সামনে বক্তব্য রাখছি, প্রিয় সহকর্মীবৃন্দ, আজকেও আমরা বিরোধী দলে অবস্থান করছি। আমাদের একজন খুব সম্ভব স্থায়ী কমিটির সদস্য বলেছেন বোধ হয় আমার বক্তব্যে যে অ্যাকচুয়ালি আমরা বিরোধী দল না কি দল পরিষ্কার না। তবে রাজনীতির ভাষায় আমি যেটা বুঝি, একটি রাজনৈতিক দল হিসাবে যতক্ষণ পর্যন্ত আমরা জনগণের মতামত নিয়ে, সমর্থন নিয়ে আমাদের রাজনৈতিক আদর্শ, দেশের মানুষের সামনে দেওয়া কমিটমেন্ট বাস্তবায়নের জন্য সরকার গঠন করতে সক্ষম না হন, ততক্ষণ পর্যন্ত তো আমরা বিরোধী দল থাকবো। আমি এইভাবেই দেখি বিষয়টিকে। কাজেই প্রিয় সহকর্মীবৃন্দ, আমরা বিরোধী দলে ছিলাম, আমরা বিরোধী দলে আছি। সহকর্মীবৃন্দ, বিগত 1 যুগেরও বেশি সময় ধরে দলের
সম্মান, দলের স্বার্থকে, দলের লক্ষ্য, দলের আদর্শকে আপনারা রাত দিন পরিশ্রম করার মাধ্যমে জনগণের কাছে নিয়ে গেছেন। জনগণের আস্থা আপনারা অর্জন করেছেন, জনগণের বিশ্বাস আপনারা অর্জন করেছেন একজন বিরোধী দলের নেতা বা কর্মী হিসাবে। প্রিয় সহকর্মীবৃন্দ, আজকে আমাদের কোন কোন সহকর্মী যদি ভ্রান্ত ধারণার বশবর্তী হয়ে মনে করে যে আমাদের তো সামনে কেউ নেই, স্বৈরাচারের পতন হয়েছে, আমরা তো এখন সুর করে সামনে চলে যাব। নো, এটি ভুল। আপনি বিগত দিনে যেভাবে বিরোধী দলের একজন নেতা বা একজন কর্মী হিসাবে জনগণের আস্থা অর্জনের জন্য যেভাবে কথা বলেছেন, আপনাকে আজও সেভাবেই কথা বলতে হবে, আগামী দিনেও সেভাবে কথা বলতে হবে। আপনি বিরোধী দলের একজন কর্মী বা নেতা হিসাবে জনগণের আস্থা বিশ্বাস অর্জনের জন্য যেভাবে বিগত দিনগুলোতে আপনি উঠা বসা করেছেন, চলাফেরা করেছেন, যাই করেছেন না কেন, জনগণের আস্থা অর্জনের জন্য যা যা করেছেন, প্রিয় সহকর্মীবৃন্দ, আপনাদেরকে তা অব্যাহত রাখতে হবে। কারণ এখানে উপস্থিত প্রতিটি মানুষ, আমি একা নয়, আমি নয় বিদেশে আছি, তোমার জীবনে আছি, কিন্তু এখানে আমার সামনে উপস্থিত প্রতিটি নেতাকর্মী, আপনারা প্রতিনিয়ত সকালে ঘুম থেকে উঠে রাতে ঘুমানোর আগে পর্যন্ত প্রতিনিয়ত আপনারা কোনো না কোনো ভাবে সাধারণ মানুষের সাথে উঠছেন, বসছেন, কথা বলছেন। নিশ্চয়ই আপনারা লক্ষ্য করেছেন সহকর্মীবৃন্দ যে বিশেষ করে 5 তারিখের পর, স্বৈরাচারের পতনের পর জনগণের চিন্তা চেতনায়, চিন্তা ধারায় কিন্তু বিরাট একটি পরিবর্তন হয়েছে। নিশ্চয়ই আপনারা এই ব্যাপারে অবগত আছেন। প্রিয় সহকর্মীবৃন্দ, আমরা একটি রাজনৈতিক দল, আমরা রাজনীতি করি জনগণের জন্য, বাংলাদেশের জনগণের জন্য। আমরা রাজনীতি করি এই দেশের জন্য। যেহেতু আমরা জনগণের দল, আমরা যেহেতু স্লোগান দেই, শহীদ জিয়ার একটি স্লোগান, বিএনপি সকল রাজনৈতিক ক্ষমতার উৎস জনগণ, এই স্লোগানটি আমরা প্রায় মাঝে মাঝে দিয়ে থাকি। প্রিয় সহকর্মীবৃন্দ, যদি এই স্লোগানটা আমরা দিয়ে থাকি, এই স্লোগানটিকে আমাদের বিশ্বাস করতে হবে। শুধু মুখে স্লোগান দিলেই বক্তব্যে বললে হবে না, স্লোগানটিকে মনে ধারণ করতে হবে, আমাদের চিন্তা চেতনায় আমাদেরকে ধারণ করতে হবে। কারণ আমরা যদি মানুষের চিন্তা চেতনা বুঝতে সক্ষম না হই, মানুষ যে ধরনের পরিবর্তন চায় তার সাথে যদি আমরা সামঞ্জস্য রাখতে না পারি, সমান তালে চলতে না পারি, সহকর্মীবৃন্দ, আমরা তাহলে রাজনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হব। আমি কাউকে ছোট বা বড় করার জন্য বলছি না, তবে বাস্তবতা হচ্ছে এই বাংলাদেশে বহু রাজনৈতিক দল ছিল, বহু রাজনৈতিক দলকে আপনারা দেখেছেন, বিশেষ করে এখানে যারা সিনিয়র নেতৃবৃন্দ আছেন, আপনারা বহু রাজনৈতিক দলকে দেখেছেন। এই রাজনৈতিক দলগুলো কিন্তু একসময় বাংলাদেশে একটি অবস্থান ছিল, বাট আজকে তাদের জনগণের মাঝে সেভাবে কোনো অবস্থান নেই। আছেন তারা, কিন্তু জনগণের মাঝে সেভাবে তাদের কোনো অবস্থান নেই। কেন? কারণ একটি জনগণের যে চিন্তা চেতনা, তার সাথে তারা সামঞ্জস্য রাখতে পারেনি বলেই জনগণের মাঝে তারা ভিত্তি স্থাপন করতে পারে না। সহকর্মীবৃন্দ, এই বিষয়গুলো চিন্তা চেতনার মধ্যে রেখেই আমরা কতগুলো পদক্ষেপ গ্রহণ করেছি। আপনাদের নিশ্চয়ই মনে আছে যে প্রায় 1.5 বছর আগে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সমগ্র দেশের সামনে, দেশের মানুষের সামনে 31 দফা একটি দিয়েছিল। 31 দফা নামে কতগুলি কর্মসূচি বা পরিকল্পনা বা চিন্তা চেতনা আমরা জাতির সামনে উপস্থাপন করেছিলাম। প্রিয় সহকর্মীবৃন্দ, আমরা গত 1 সপ্তাহে দেখতে পাচ্ছি যে কিছু বরেণ্য ব্যক্তি, বর্তমান সরকারের কিছু ব্যক্তিবর্গ, তত্ত্বাবধায়ক সরকার বা এই অন্তর্বর্তীকালীন সরকারের ব্যক্তিবর্গ সহ সমাজের কিছু কিছু মানুষ কিছু কিছু পরিবর্তনের কথা বলছেন, যে দেশে এই ব্যবস্থা হওয়া উচিত, সরকার ব্যবস্থা এই হওয়া উচিত। সহকর্মীবৃন্দ, আপনাদের সকলের মনে না থাকলেও নিশ্চয়ই অনেকেই মনে আছে, আমরা যে 31 দফা প্রায় 1.5 বছর আগে 2023 সালের জুলাই মাসে উপস্থাপন করেছিলাম, তার মধ্যে
কি কি ছিল। খুব সংক্ষেপে আপনাদের সামনে আমি কয়েকটি বিষয় তুলে ধরব যে 31 দফার মধ্যে কি ছিল। সহকর্মীরা খুব স্বাভাবিকভাবে দেশের মানুষের চিন্তা চেতনার পরিবর্তনের সাথে সামঞ্জস্য রেখে, সামগ্রিক পৃথিবীর অবস্থার পরিবর্তনের সাথে সামঞ্জস্য রেখে স্বাভাবিকভাবেই সেই 31 দফার মধ্যে ছিল আগামী দিনে দেশের অর্থনৈতিক ব্যবস্থা কি হবে, বিএনপি কিভাবে চিন্তা করে অর্থনৈতিক ব্যবস্থা, আগামী ভবিষ্যতে দেশের নারীর স্বাধীনতা কি হবে সেটি আছে আমাদের 31 দফায়, অর্থনীতি আছে 31 দফায়, আগামী প্রজন্মের শিক্ষা ব্যবস্থা কেমন হওয়া উচিত সেটি আছে আমাদের 31 দফায়, আগামী দিনে দেশের বিচার ব্যবস্থা কেমন হওয়া উচিত সেটি আছে আমাদের 31 দফায়, দেশের মানুষের চিকিৎসা সুবিধা কেমন হওয়া উচিত সেটি আছে আমাদের 31 দফায়, আগামী দিনে বাংলাদেশের প্রশাসনে কিভাবে কাজের নিযুক্ত হলে দেশের মানুষ উপকৃত হবে সেটির উল্লেখ করা আছে আমাদের 31 দফায়। প্রিয় সহকর্মীরা, এইগুলো যেমন আছে একই সাথে কতগুলো মৌলিক বিষয় আমরা উল্লেখ করেছি 31 দফার ভেতরে। সেই মৌলিক যে বিষয়গুলো আমরা উল্লেখ করেছি জনগণের চিন্তা চেতনার সাথে সামঞ্জস্য রেখে, কারণ আগেই বলেছি বিএনপি এমন একটি দল যে দলটি রাজনীতি করে বাংলাদেশের জনগণের জন্য, বাংলাদেশের স্বার্থকে চিন্তা করে। কাজে যেহেতু আমরা জনগণের চিন্তা চেতনার সাথে চলতে চাই, দেশের স্বার্থ আমাদের কাছে সর্বোচ্চ অগ্রাধিকার, সেজন্যই আমরা প্রস্তাব করেছি এইসব চিন্তা চেতনা। মৌলিক 2-3টি বিষয় আপনাদের সামনে আমরা তুলে ধরতে চাই। প্রিয় সহকর্মীবৃন্দ, বিগত স্বৈরাচারের বিরুদ্ধে আমরা প্রায় 64টি রাজনৈতিক দল একসাথে সংগ্রাম করেছি, আন্দোলন করেছি। এই রাজনৈতিক দলগুলোর মধ্যে নিঃসন্দেহে বিএনপি সবচেয়ে বড় রাজনৈতিক দল, সবচেয়ে বেশি সংখ্যক জনসমর্থিত বা জনভিত্তির উপর প্রতিষ্ঠিত একটি রাজনৈতিক দল। বাট আমাদের সাথে আরো কিছু রাজনৈতিক দল আছেন যাদের আকার আয়তন ভিত্তি হয়তো অত বড় না বিএনপির মতন, কিন্তু দেশের মানুষের তাদের প্রতি সমর্থন আছে। আগামী যে নির্বাচন, সেই নির্বাচনে কে কতটুকু জিতবেন, কে কতটুকু জনসমর্থন পাবে সেটি ভবিষ্যৎই বলে দিবে। তবে আমি বিশ্বাস করি বা আমি চাই বা আমি মনে করি, একই সাথে আমাদের দলের সিনিয়র নেতৃবৃন্দ মনে করে যে আগামী যে প্রত্যাশিত নির্বাচন, সেই নির্বাচনে জনগণের সমর্থনে বিএনপি সরকার গঠন করতে সক্ষম হলে আমাদের সাথে যে সকল দলগুলো ছিলেন যারা আন্দোলনে আমাদের সাথে শরীক ছিলেন, সেই দলের নেতৃবৃন্দ জিতুক বা না জিতুক, আমরা চাই তাদের সকলকে সমন্বিত করে তাদের সকলকে একসাথে নিয়ে জাতীয় সরকার টাইপের একটি সরকার গঠন করা, যেন যে মানুষগুলো এই দেশের জনগণের, যে রাজনৈতিক দলগুলো বিগত দিনে এই দেশের জনগণের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে ছিলেন, আমরা চাই তারাও আসুক দেশ গঠন। আমরা চাই সেই রাজনৈতিক দলগুলোকে একসাথে নিয়ে বিএনপি দেশ গঠন করবে, জাতিকে পুনর্গঠন করবে বিএনপি। এটি একটি প্রস্তাবনা আমাদের আছে। প্রিয় সহকর্মীবৃন্দ, আমরা আরেকটি প্রস্তাবনা রেখেছি। এই যে এখানে আজকে প্রায় 12,000 মানুষ আমরা উপস্থিত আছি, আমরা কিন্তু প্রত্যেকে এক একজন রাজনৈতিক কর্মী। প্রিয় সহকর্মীবৃন্দ, আমরা দেশের যে প্রথাগত রাজনীতি, সেই রাজনীতি করি আমরা। দেশে যে প্রথাগত বা প্রচলিত রাজনৈতিক কর্মী বলতে যা বুঝে আমরা সেরকম এক একজন রাজনৈতিক কর্মী। কিন্তু প্রিয় সহকর্মীবৃন্দ, এই দেশে বহু মানুষ আছেন যারা প্রথাগত রাজনীতির ভেতরে আসতে চান না, প্রথাগত রাজনীতির অংশ হতে চান না, কিন্তু এই দেশের দেশ গঠনে, জাতি গঠনে তারা ভূমিকা রাখতে সক্ষম এবং ভূমিকা রাখার মতো মেধাও তাদের আছে। তাদের মধ্যে হতে পারেন কেউ সাহিত্যিক, তাদের মধ্যে হতে পারে কেউ সাংবাদিক, তাদের মধ্যে হতে পারে কেউ গায়ক, হতে পারেন কেউ চিকিৎসক, হতে পারেন কেউ আইনজীবী, এরকম বহু পেশার মানুষ থাকতে পারে। কিন্তু সেই মানুষগুলো দেশ গঠনে ভূমিকা রাখতে চান,
সেই মানুষগুলোর দেশ গঠনের ভূমিকা রাখার মতো তাদের সেই মেধাও আছে। প্রিয় সহকর্মীবৃন্দ, বিগত স্বৈরাচার তার ক্ষমতাকে ধরে রাখার জন্য সমগ্র জাতিকে বিভক্ত করে দিয়েছিল। একটি জাতি যদি বিভক্ত হয়ে যায়, কখনোই সেই জাতি সামনে এগিয়ে যেতে পারে না। আমরা দেখেছি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যখন দেশ পরিচালনার সুযোগ পেলেন, আমরা দেখেছি কিভাবে তিনি চেষ্টা করেছেন জাতিকে ঐক্যবদ্ধ করার জন্য। একইভাবে পরবর্তীতে আমরা দেখেছি দেশের নেত্রী খালেদা জিয়ার ক্ষেত্রে। প্রিয় সহকর্মীবৃন্দ, আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি আমাদের এই জাতিকে যদি সামনে এগিয়ে যেতে হয়, যে কোনো মূল্যে জাতিকে ঐক্যবদ্ধ করা প্রয়োজন। আমাদের দেশকে যদি গড়ে তুলতে হয়, যে কোনো মূল্যে জাতিকে ঐক্যবদ্ধ করার মাধ্যমে আমরা দেশকে আমাদের সেই আকাঙ্ক্ষিত রূপে গড়ে তুলতে সক্ষম হব। সেজন্যই এই যে ব্যক্তিগুলোর কথা বা যে মানুষগুলোর কথা আপনাদের সামনে আমি তুলে ধরলাম, রাজনৈতিক নেতা কর্মী বাদ দিয়ে আরো যে সকল সমাজের ব্যক্তিগত সম্মানিত ব্যক্তিবর্গ আছেন, সেই সকল সম্মানিত ব্যক্তিবর্গদেরকে আমি ব্যক্তিগতভাবে চাই তাদেরকে দেশ গঠনের জন্য স্থান করে দিতে। এবং সেজন্যই প্রিয় সহকর্মীবৃন্দ, আমরা প্রস্তাব করেছি আমাদের 31 দফায় যে আমরা এখন যে সংসদ আছে সেই সংসদের পাশাপাশি উচ্চ কক্ষ বিশিষ্ট একটি সংসদের প্রস্তাবনা আমরা করেছি। বিএনপি বাংলাদেশের মানুষের সমর্থন নিয়ে আগামীতে সরকার গঠন করার সক্ষম হলে আমরা এরকম একটি উচ্চ কক্ষ বিশিষ্ট সংসদ আমরা তৈরি করব, যেখানে সমাজের মেধাবী মানুষগুলোকে আমরা স্থান দিতে পারব, তাদেরকে জায়গা করে দিতে পারব, যাতে দেশ গঠনে তারাও ভূমিকা রাখতে পারে। প্রিয় সহকর্মীবৃন্দ, দেশ একটি রাষ্ট্র পরিচালনার জন্য, সুন্দরভাবে পরিচালনার জন্য প্রধানত 3টি ভাগ থাকে। একটি হচ্ছে আইন বিভাগ, একটি হচ্ছে নির্বাহী বিভাগ এবং একটি হচ্ছে বিচার বিভাগ। প্রিয় সহকর্মীবৃন্দ, একটি রাষ্ট্রকে সুন্দরভাবে সামনে নিয়ে যেতে হলে মোটামুটি ভাবে এই 3টি বিভাগের মধ্যে একটি কোঅর্ডিনেশন থাকতে হবে, সামঞ্জস্য পূর্ণ অবস্থা থাকতে হবে। এখন তার জন্য দরকার ক্ষমতা ভারসাম্য। কোন একটি প্রতিষ্ঠান এককভাবে ক্ষমতাশালী হয়ে গেলে সেই ব্যালেন্সটি নষ্ট হয়ে যায়, যার কোন সুফল দেশ বা জাতি পায় না। প্রিয় সহকর্মীবৃন্দ, আমরা আমাদের 31 দফায় প্রস্তাবনা রেখেছি আমরা এই 3টি বিভাগের মধ্যে ক্ষমতার ভারসাম্য রক্ষা করব, ক্ষমতার ডিস্ট্রিবিউশন করব। যেখানে যেটি বেশি আছে সেটি আমরা বাকি সমানভাবে 3টির মধ্যে নিয়ে আসবো, যাতে করে একটি দেশকে, আমাদের দেশকে সুন্দরভাবে পরিচালনা করা সক্ষম হয়। সহকর্মীবৃন্দ, আমাদের বহু সহকর্মী বুকে তাজা রক্ত ঢেলে দিয়েছেন রাজপথে সংগ্রামের মাধ্যমে, আন্দোলন সংগ্রামের মাধ্যমে এই দেশের জনগণের ভোটের অধিকার, কথা বলার অধিকার তথা রাজনৈতিক অধিকার, মৌলিক অধিকার প্রতিষ্ঠার জন্য আমাদের লক্ষ লক্ষ নেতাকর্মী, হাজারো নেতাকর্মী পঙ্গুত্ব বরণ করেছেন। আমরা চেয়েছি এই দেশের মানুষ যাতে তার কথা বলতে পারে, তার অধিকার প্রয়োগ করতে পারে, একটি নিরপেক্ষ নির্বাচনের কথা আমরা বলেছি, যা স্বৈরাচার কেড়ে নিয়েছিল বাংলাদেশের মানুষের কাছ থেকে। যে পতিত স্বৈরাচার সে কেড়ে নিয়েছিল। সহকর্মীবৃন্দ, আমরা আমাদের 31 দফায় প্রস্তাবনা করেছি বিএনপি ইনশাআল্লাহ জনগণের সমর্থন নিয়ে সরকার গঠন করলে আমরা বাংলাদেশের সংবিধানে যেই তত্ত্বাবধায়ক নিরপেক্ষ নির্বাচনকালীন যে নিরপেক্ষ সরকার, সেই তত্ত্বাবধায়ক ব্যবস্থার আমরা পুনঃপ্রবর্তন করব। এটি আমরা 31 দফার মধ্যে রেখেছি। সহকর্মীবৃন্দ, বাংলাদেশ ভবিষ্যৎ প্রজন্ম যাতে আর কোন স্বৈরাচার দেখতে না হয়, ভবিষ্যৎ প্রজন্মকে যাতে আর কোন স্বৈরাচারের মুখোমুখি হতে না হয়, তার জন্য আমরা একটি প্রস্তাবনা রেখেছি আমাদের 31 দফায়। বাংলাদেশে ইনশাআল্লাহ আগামীতে নিরপেক্ষ নির্বাচন হবে। নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণ যাদের প্রতি সমর্থন দিবে সেই রাজনৈতিক দল দেশ পরিচালনা করবে। সেই রাজনৈতিক দল থেকে স্বাভাবিকভাবেই প্রধানমন্ত্রী নিয়োগ হবে একজন। প্রিয় সহকর্মীবৃন্দ, ব্যক্তিগতভাবে আমি বিশ্বাস করি
সে কারণে আমরা 31 দফায় একটি প্রস্তাবনা রেখেছি, যে দলই পরিচালনা করুক, যে ব্যক্তি প্রধানমন্ত্রী হন না কেন ভবিষ্যতে, একজন ব্যক্তি দুবারের বেশি, পরপর দুবারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবেন না। আমি বিশ্বাস করি দৃঢ়ভাবে আমরা যদি এই ব্যবস্থাটাকে আইনে পরিণত করি, তাহলে ভবিষ্যতে কাউকে স্বৈরাচার হওয়া থেকে আমরা বিরত রাখতে সক্ষম হব। প্রিয় সহকর্মীবৃন্দ, এই যে 31 দফার যে বিষয়গুলো আমরা বললাম, কেন আপনাদের সামনে তুলে ধরলাম? কারণ বাংলাদেশের মানুষের চিন্তা চেতনা পরিবর্তন হয়েছে। আমরা বিশ্বাস করি আমরা যদি এই মৌলিক পরিবর্তনগুলো করি, তাহলে